আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, পাকিস্তান সেনাবাহিনী দেশটির রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোতে অত্যন্ত প্রভাবশালী। যদিও সময় সময় করে পাকিস্তানের ভেতর কথিত গণতান্ত্রিক সরকার থাকে, তবে সেই সরকার তেমন কোনো কিছুর ক্ষমতা রাখে না। সকল কিছুই নির্ধারণ করে দেয় পাকিস্তান সেনাবাহিনী। তাদের প্রেসক্রিপশনের অনুযায়ী কিন্তু পাকিস্তানের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে চলতে হয়। যদি এর বাইরে কেউ যায়, তার পরিণতি হয় ইমরান খানের মতো। পাকিস্তানের ইতিহাসে পাকিস্তানের যেই সরকারি সেনাবাহিনীকে সংস্কার করার চেষ্টা করেছে, হয় তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, নয়তো জীবন হারিয়েছেন। আর এর জন্য পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে আজও পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী তার 5 বছর ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে পারেননি। পাকিস্তানের ইতিহাসে 4 বার মিলিটারি কু হয়েছে: 1958 সাল, 1969 সাল, 1977 সাল এবং 1999 সাল। এই 4 বার মিলিটারি কুয়ের মাধ্যমে পাকিস্তান সেনাপ্রধান ক্ষমতা নিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের বিপুল পরিমাণের অর্থ খুবই টেকনিক্যাল, সূক্ষ্মভাবে আত্মসাৎ করে থাকে এবং পাকিস্তানের অর্থনীতির অনেকটা বড় অংশ সরাসরি পাকিস্তান মিলিটারির কাছে। দেখুন, পাকিস্তান সেনাবাহিনীর ফৌজি ফাউন্ডেশন এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ডিফেন্স ইঞ্জিনিয়ারিং হাউজিং অথরিটি, এই 3টি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। যদিও কোনো সেনাবাহিনীর ব্যবসায়িক এত বড় প্রতিষ্ঠান থাকা উচিত নয়, তারপরও তাদের বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রিয়েল এস্টেট, কৃষি, সার উৎপাদন, সিমেন্ট শিল্প এবং ব্যাংকিং খাত এককভাবে নিয়ন্ত্রণ করে। একটি দেশের সেনাবাহিনীর কাজ হলো দেশের নিরাপত্তা নিশ্চিত করা। তাদের কাজ হলো সামরিক নিরাপত্তার বিষয় নিয়ে কাজ করা। তারা ব্যবসা বাণিজ্য কেন করবে? যদি কখনো কোনো সেনাবাহিনী ব্যবসা বাণিজ্য করে, তাহলে সেখানে অর্থনৈতিক লেনদেন এবং দুর্নীতি হয়, যার জন্য পাকিস্তানের ভেতর দেখা যায় যে পাকিস্তানের সেনাপ্রধান যিনি হন, তার নির্দিষ্ট ক্ষমতার মেয়াদ শেষ হলেও তিনি ক্ষমতা ছাড়েন না। অতিরিক্ত আরো 4 বছর 5 বছর ক্ষমতা ধরে রাখেন এবং ক্ষমতা শেষ করে তাকে পাওয়া যায় ইউরোপ আমেরিকার কোনো ধনী দেশে ধনীর বেশে। এরকম কিন্তু পাকিস্তানের জেনারেলদের হয়ে থাকে। যে হোক, ইমরান খান যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি এই জিনিসগুলো সরাতে চেয়েছিলেন। ইমরান খান চাচ্ছিলেন দেশের অত্যন্ত বড় এই অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সরাসরি সরকারের অধীনে আসবে এবং নির্বাচিত গণপ্রতিনিধি এগুলো পরিচালনা করবে। আর আর্মির কাছে থাকলেও আর্মির এগুলো যথাযথ যে লেনদেন এবং অর্থনৈতিক যে জবাবদিহিটা সেটা নিশ্চিত করবে। ইমরান খান কিন্তু এটাই চেয়েছিলেন, আর এর মাধ্যমেই পাকিস্তানের আর্মিকে কন্ট্রোলে আনা যেত। আর এটাই কিন্তু তার কাল হয়েছে। এর জন্যই কিন্তু তাকে জেলে যেতে হয়েছে এবং এখন পর্যন্ত পাকিস্তান আর্মি তাকে মুক্তি দিতে চাচ্ছে না। ইমরান খানের যে রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দলের উপর পাকিস্তান আর্মি নজিরবিহীন অত্যাচার করেছে। দলটির হাজার হাজার নেতাকর্মী শুধুমাত্র অন্যায়ভাবে বর্তমানে জেলে রয়েছেন এবং কোনোভাবেই রাজনীতিতে দাঁড়াতে দিচ্ছে না পার্টিটিকে। ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্র ইমরান খানের মুক্তির জন্য পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে শক্তিশালী একটা অ্যাকশন নিয়েছে, যেটা নজিরবিহীন ঘটনা। দ্রুত পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতির উন্নতি করতে হবে। ইমরান খানকে ছেড়ে দিতে হবে। ইমরান খানের রাজনৈতিক দলের যে সদস্য রয়েছেন তাদের ছেড়ে দিতে হবে। আর এই জিনিসটা নিশ্চিত করার জন্য নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন দল এবং বিরোধী দল উভয়ে কিন্তু পাকিস্তান সেনা প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার যে প্রস্তাব সেটা পাশ করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যতম বড় সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খবর। তারা কিন্তু নিশ্চিত করছে এবং সংবাদ শিরোনামই করেছে পাকিস্তানের সেনা প্রধানের উপর নিষেধাজ্ঞা, ইমরান খানের মুক্তি চেয়ে মার্কিন কংগ্রেসে বিল পাস। দেখুন, একটি দেশের সেনা প্রধানের উপর নিষেধাজ্ঞা, তার উপর যুক্তরাষ্ট্রের সরকারি দল এবং বিরোধী দলের উভয়ের এই সিদ্ধান্তে একমত পোষণ করা একটি নজিরবিহীন ঘটনা। এই ধরনের ঘটনা এর পূর্বে কখনোই কিন্তু দেখা যায়নি। যাই হোক, 180 দিন পাকিস্তানকে সময় দেওয়া হয়েছে। 180 দিনের ভেতর শুধু ইমরান খানকে মুক্তি দিতে হবে না, ইমরান খানের যে রাজনৈতিক দল রয়েছে তার কার্যক্রম এবং সকল যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাদের বিচারও করতে হবে। এই সকল কিছু 180 দিনের ডেডলাইন দিয়ে সেনা প্রধানের উপর নিষেধাজ্ঞা দিয়ে পাকিস্তানের উপর নেক্সট লেভেলের আরও নিষেধাজ্ঞা দেওয়ার যে প্রোগ্রাম রয়েছে সেটাও পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইমরান খানকে যদি আপনারা মুক্তি না দেন এবং এই কাজগুলো না করেন, তাহলে পাকিস্তান, তুমি উত্তর কোরিয়া যেইভাবে নিষেধাজ্ঞার অধীনে গিয়ে একেবারে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে,
তুমিও পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাবা। পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে। দেখুন, এটি একটি নজিরবিহীন ঘটনা এবং প্রমাণ করে দেয় যে ইমরান খানের যে যৌক্তিক অবস্থান সেটা আসলে বিশ্বব্যাপী কতটা সমাদৃত। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, ইউএস কংগ্রেসে গত সোমবার পাকিস্তান ডেমোক্রেসি অ্যাক্ট নামে এই বিলটি উত্থাপন করে সাউথ ক্যারোলিনার রিপাবলিক কংগ্রেসম্যান জো উইলসন। এছাড়াও তার সাথে সাথে বিরোধী দলের ক্যালিফোর্নিয়ার যে ডেমোক্রেট কংগ্রেসম্যান রয়েছেন জিমি পেট্রা, তিনিও কিন্তু এই বিলটি উত্থাপন করেন এবং বিলটি উত্থাপনের পর সর্বসম্মতিক্রমে দুই দলের যে কংগ্রেসম্যান রয়েছেন তারা কিন্তু এই বিলটি পাশের জন্য সম্মতি দেন। বর্তমানে ইউএস কংগ্রেসের যে পররাষ্ট্র বিষয়ক বিচার সংশ্লিষ্ট কমিটি দ্বয় রয়েছে সেখানে এই বিলটি রয়েছে। ইউএস কংগ্রেসের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তান জেনারেলের উপরে এই নিষেধাজ্ঞা, মায়ানমার জেনারেলের পর পাকিস্তানের জেনারেলের উপরে এই নিষেধাজ্ঞার বিষয়টা পাকিস্তান আর্মির যে সুনাম রয়েছে তাদের কথা মতে সেখানে বড় ধরনের আঘাত করেছে। আর এর জন্য পাকিস্তান আর্মির যে জুনিয়র ব্যাচের যারা রয়েছে তারা কিন্তু শক্ত ভাষায় পাকিস্তানের বর্তমান যিনি আর্মি প্রধান রয়েছেন তার পদত্যাগ চেয়েছেন, যে জরুরি ভিত্তিতে আপনি পদত্যাগ করুন। আপনি ইমরান খান এবং সার্বিক বিষয়ে যা করেছেন সেটা পাকিস্তান সেনাবাহিনীর যে দীর্ঘদিনের প্রভাব রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে, বা সম্পূর্ণভাবে কিন্তু আমরা অচল হয়ে যাচ্ছি, এর জন্যই তারা বিদ্রোহ করেছে। দেখুন, এই খবরটি ইউএস কংগ্রেসের পক্ষ থেকে সেনা প্রধানের উপর এই নিষেধাজ্ঞার ঘোষণার পরপরই পাকিস্তানে আনন্দের বন্যা বয়ে গেছে। বিশেষ করে ইমরান খানের সমর্থকরা প্রচণ্ডভাবে খুশি। দেখুন, ইমরান খান প্রচণ্ডভাবে জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা। পাকিস্তানের ভেতর বর্তমানে সরকার গঠনের জন্য উপযুক্ত জনপ্রিয় ব্যক্তি যদি কেউ থেকে থাকেন সেটা হলেন ইমরান খান। ইমরান খান স্পষ্টভাষী এবং তিনি হকের পথে কিন্তু কথা বলেছেন। 1971 সালে বাংলাদেশের উপর, বাংলাদেশের মানুষের উপর পাকিস্তান আর্মি এবং তৎকালীন প্রশাসন যে অত্যাচার এবং যে নির্যাতন করেছেন সেই বিষয়ে ইমরান খান পরিষ্কারভাবে বলেছেন যে মুসলিম দেশের ইতিহাসে একটি মুসলিম দেশ আরেকটি মুসলিম দেশের উপর এই ধরনের অত্যাচার করেছে তার নজির নেই। সুতরাং আমাদের এখন ক্ষমা চাওয়া উচিত, আমাদের যে প্রায়শ্চিত্ত রয়েছে সেটা করা উচিত। ইমরান খান কিন্তু সরাসরি এইভাবেই তার বক্তব্য বলেছেন। নিশ্চয়ই আপনারা তার বক্তব্য শুনেছেন। এই ধরনের স্পষ্টভাষী একজন ব্যক্তি পাকিস্তানের ক্ষমতায় আসলে অবশ্যই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতির সুযোগ রয়েছে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হওয়ার সুযোগ রয়েছে। আপনাদের স্মরণে থাকার কথা, মাত্র কিছুদিন পূর্বে একটি ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে পাকিস্তানের মতো মানবাধিকার লঙ্ঘনকারী একটি আর্মির সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের যে মানবিক সেনাবাহিনী রয়েছে তার কোনো সম্পর্ক হতে পারে না। আমাদের সেনাবাহিনী গণতন্ত্র রক্ষা করেছে, মানুষের অধিকার রক্ষা করেছে। আর পাকিস্তানের আর্মি ঠিক উল্টো, বাংলাদেশের মানুষের রক্তের দাগ এখনো পাকিস্তান আর্মির হাতে লেগে রয়েছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কিভাবে হতে পারে? আমাদের তাদের থেকে দূরে থাকাই উত্তম। নতুন ভাবে এই পাকিস্তানের আর্মি জেনারেলের উপর নিষেধাজ্ঞার পর এটা তো এখন বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে। এখন তাদের সঙ্গে সম্পর্ক রাখা বা কোনো কিছু করা আমাদের জন্য বিপজ্জনক, আমাদের উপরও নিষেধাজ্ঞা আসতে পারে। সুতরাং তাদের থেকে যতটা দূরে সম্ভব থাকাই উত্তম। ইনশাল্লাহ ইমরান খানের মতো জনপ্রিয় ব্যক্তি যখন পাকিস্তানের ক্ষমতায় আসবেন তখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্কের দিগন্ত উন্মোচন হবে। দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্কে একটা ইতিহাস তৈরি করতে হয়তো পারবে। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।